বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ডক্টরসগণ, আসসালামু আলাইকুম ও আদাব। আজ 16 জুন, রোজ মঙ্গলবার। হোমিও শিক্ষা গ্রুপ কর্তৃক আয়োজিত অনলাইন মেডিসিন ডিসকাশন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের ক্লাসটির পরিচালনায় আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং প্রিয় জনাব ডক্টর নাজমুল ইসলাম স্যার, এবং সঞ্চালনায় আছি আমি রেহানা পারভিন পদ্মা। ক্লাসের শুরুতেই থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য অনুরোধ করছি ডক্টর বশির স্যারকে। স্যার, আপনি কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, পরম দয়ালু আল্লাহর নামে শুরু। যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে, আপনি মানুষদেরকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন। তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ স্যার, অনেক সুন্দর সুমিষ্ট কণ্ঠে আপনার কোরআন তেলাওয়াত শুনলাম। আল্লাহ পাক সঙ্গে তর্জমা এবং আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সুপ্রিয় ডক্টরসগণ, সকলের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা আপনাদের মোবাইলের অডিও ভিডিও অপশনটি যেন অনিচ্ছাকৃতভাবে অন হয়ে না যায় সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন। সুপ্রিয় ডক্টরসগণ, সকলের মনোযোগ আরো একবার আকর্ষণ করছি। আজকে যিনি মূল আলোচক, তিনি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের মহাসচিব এবং আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের লেকচারার, এবং আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন এবং অত্যন্ত গুণী আলোচক, আমাদের সকলের প্রিয়, আমাদের মিষ্টি ম্যাম, শ্রদ্ধেয় লাবণী আমিন ম্যাম। লাবণী আমিন ম্যামকে শিক্ষা গ্রুপের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের গ্রুপে ক্লাস নেওয়ার জন্য। ম্যামকে অনুরোধ করছি তার আলোচনা শুরু করার জন্য। আজকের আলোচিত বিষয় সিপিয়া। ম্যামকে অনুরোধ করছি আলোচনাটি শুরু করার জন্য। ম্যাম। জি, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং সেই সাথে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার প্রেজেন্টেশন শুরু করতে চাচ্ছি। আসলে আমি একটু নার্ভাস ফিল করছি, কারণ এত কষ্ট করে এভাবে আমি সবসময় চেষ্টা করি টাইমলি অ্যাটেন্ড করতে, কিন্তু আজকে খুব টেকনিক্যাল প্রবলেম ছিল, যার কারণে আমার জয়েন করতে দেরি হয়ে গেছে। এবং আমি ব্লুটুথ না থাকার কারণে আমি হয়তো আপনাদের কথাটা শুনতে আমার একটু সমস্যা হবে। তাই কারো যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু বলার থাকে, কাইন্ডলি একটু লাউডলি বলবেন, আমি শুনে নিব। কারণ ল্যাপটপের সাউন্ডটা খুব অল্প, তো এর ভিতরে আবার ফ্যান দেওয়া, যার কারণে একটু কথাটা শুনতে একটু সমস্যা হবে। তো যাই হোক, আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। এবং সেই সাথে আমার খুব ভালো লাগছে যে হোমিও শিক্ষা গ্রুপে আমি মনে হয় প্রথম। এর আগে আমি কখনো ক্লাস নিইনি হোমিও শিক্ষা গ্রুপে। হাইট করে দিই। হ্যাঁ, তো আমার পরিচয় অলরেডি পদ্মা ম্যাডাম দিয়ে দিয়েছে, নতুন করে আসলে আমার পরিচয় দেওয়ার মতো কিছু নাই। আমার আজকে যে আলোচনার বিষয়টি সেটা হচ্ছে সিপিয়া অফিসিনালিস। এখন এখানে একটা কথা হলো যে আজকের সিপিয়াটা আমি নিয়েছি তার দুইটা কারণ। প্রথম কারণ হচ্ছে যে আমার ল্যাপটপে আসলেই হার্ড ডিস্ক ক্র্যাশ করে, ওখানে আমার প্রায় 150 থেকে 200 রেমেডি বা প্রেজেন্টেশন ছিল। বাট এই মুহূর্তে আমার ল্যাপটপ টোটালি জিরো, আমার কোনো প্রেজেন্টেশনে আমার ল্যাপটপে নাই। তো সিপিআটা রেডি করা ছিল, এটা একটা বিষয়।
আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি কিছুদিন আগে সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সিপিআ নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে আমি সময়ের অভাবে অর্ধেক আলোচনা করার পরে আমি বাকি অর্ধেকটুকু আলোচনা করতে পারিনি। তো এই জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে ম্যাডাম আপনি যখন নেক্সট কোথাও আলোচনা করবেন তাহলে অবশ্যই সিপিএটা আলোচনা করবেন। তা আমি এই লিঙ্কটা তাদেরকেও পৌঁছাই দিছি। এই জন্য হয়তো অনেকে ভাবতে পারেন যে ম্যাডাম সিপিআ পর পর আলোচনা করলো, এই জন্য আমি এই মানে অ্যান্সারটা আর কি আপনাদেরকে আগে দিয়ে দিলাম। তো যাই হোক, সিপিআ খুবই কমন একটা রেমেডি। সিপিআ সম্পর্কে আমরা সবাই জানি। যারা এখানে আজকে কষ্ট করে আমার লেকচার শুনতে আসছেন বা আমিও যাদের লেকচার শুনতে যাই, আমি চেষ্টা করি আনকমন কিছু তথ্য দিতে, কারণ এত কষ্ট করে 1 ঘন্টা সময় ধরে আপনারা আমাদের লেকচারটা শুনবেন। যদি এখানে আনকমন কিছু তথ্য না দিতে পারি তাহলে কিন্তু সেই লেকচারটা মানে এটা কোনো ফ্রুটফুল হয় না। আমি চেষ্টা করব আনকমন কিছু বলতে এবং একদম সিপিআর জিস্ট কথাটা, তথ্যটা আপনাদেরকে তুলে ধরতে। তো যাই হোক, ডিয়ার অডিয়েন্স, যারা আজকে আমার এই লেকচারটি শুনবেন এবং এখানে যারা আমার সিনিয়র অনেকেই আছেন, আমি আবারও ক্ষমা প্রার্থী। যদি আমার আজকের এই প্রেজেন্টেশনে কোনো ধরনের ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি প্রথম একটি কথা দিয়েই আমি সিপিআর বৈশিষ্ট্যটা তুলে ধরতে চাচ্ছি। ডাক্তার গিবসন মিলার, যিনি অত্যন্ত গুণী একজন ব্যক্তি, এমএল টাইলরের বইটাকে যদি আমরা খেয়াল করি, উনি কিন্তু খুব চমৎকার ভাবে একটি কথা বলেছিলেন এবং উনি কিন্তু একজন গ্রেট প্রেসক্রাইবার। এখানে লেখা আছে ডাক্তার গিবসন মিলার, দ্য গ্রেট প্রেসক্রাইবার ইউজ টু সে দ্যাট if he might have only one drug he would choose CPA and CPA. আমি আবারও বলছি, if he might have only one drug he would choose CPA and CPA। অর্থাৎ তাকে যদি একটা রেমেডি চুজ করতে দেওয়া হয় তাহলে সে কেবলমাত্র সিপিআর করবে। কেন করবে? কেন এলএম টাইলরের বইতে গিবসন মিলার এই কথাটি বলেছেন? ইনশাআল্লাহ যদি পুরো প্রেজেন্টেশনটা দেখেন তাহলে আমার মনে হয় আপনিও গিবসন মিলারের সাথে একমত হবেন। তো যাই হোক, এই সিপিআর এই কথাগুলো আসলে নতুন তথ্য না। এই যে এটা এনিমেল কিংডম আমরা জানি, এটা ক্রনিক স্টেজ, লিফট, অল্টারনেটিং সাইড, মায়াজম, সাইকোটিক, সোরাস, টিউবারকুলোসিস, সিফিলিটিক, চিলি প্রেশার, এটা অনলি পলিক্রেস্ট, এটা পিপাসা, কিছু থাকতে পারে নাও থাকতে পারে। এগুলো আসলে এজ ইউজুয়াল কথাবার্তা। এবং আমার মনে হয় একটু আগে আমি জয়েন করার সময় আমি দেখলাম আমাদের শ্রদ্ধেয় নাজমুল স্যার উনি সিপিআর সম্পর্কে কিছু বলেছেন। চমৎকার একজন লেকচারার, ব্যক্তিগতভাবে ওনাকে আমার ভীষণ পছন্দ এবং ওনার আলোচক খুবই 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 সুন্দর হয়। আমি খুব পছন্দ করি ওনার আলোচনা। আশা করি উনি হয়তো সিপিআর সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়েছেন। আর এই যে কথাগুলো, এটা স্যার এটা আসলে এট এ গ্ল্যান্স একটা পরিচয়। কারণ আমি সিপিআর জিস্ট যদি ধরে ফেলতে পারি, আমি যদি বুঝে ফেলতে পারি যে পেশেন্টটা সিপিআর, তাহলে কিন্তু সিপিআর ঠান্ডা খেতে পছন্দ করে নাকি গরম খেতে পছন্দ করে, ও কি শীত কাতর নাকি গরম কাতর, নাকি তার পিপাসা আছে নাকি পিপাসা নেই, এগুলো কিন্তু খুব বেশি একটা মানে মূল্য ক্যারি করে, মানে এগুলো খুব বেশি একটা ক্যারি করে না আমাদের মেডিসিন সিলেকশন করার ক্ষেত্রে। যদি আমি ওভারঅল ফিচারটা যদি সিপিআর মেনে নিতে পারি, তবে কিছু কিছু পয়েন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু তার মূলটা ধরি। যেমন পালসিটিনা আমরা সবসময় জানি তার পিপাসা কম থাকবে এবং তার জিভ শুকনো থাকবে, এটা একটা মূল পয়েন্ট। যার কারণে কিন্তু আমরা ওই ক্ষেত্রে কিন্তু আমরা পিপাসা কম ধরি এবং তার জিভ শুকনা ধরি। এটা কিছু কিছু ম্যাট্রাবেটিকার কিছু কিছু পরিচয়টা আলাদা বিশেষতা থাকে। যেমন আমি এখানে একটা কথা বলি, একজন মানে কি বলবো এটাকে, রাখাল বা কৃষক, এটা আমি বরাবরই উদাহরণ দেই, আবারও দিচ্ছি। যদি 100টা ছাগল নিয়ে যদি সে বা 100টা গরু নিয়ে যদি সে ঘাস কাটতে যায়, দিন শেষে যদি 98টা ফিরে এসে যদি 2টা রয়ে যায়, সে কিন্তু ঠিকই সেই 2টা গরুকে বের করতে পারে। কিন্তু আমি আপনি কিন্তু পারবো না। আমাদের কাছে কিন্তু সব ধরনের গরু ছাগল একই কালার লাগবে, কিন্তু রাখাল পারবে। কেন পারবে? কারণ রাখাল জানে যে তার গরুর ডেফিনেশনটা কি, তার গরুর যে পার্থক্যটা সেটা কি, অমুকের গরুর থেকে এই গরুর থেকে ডিফারেন্সটাকে এটা কিন্তু রাখাল করতে পারে। তা আমরাও যদি 2টা 3টা রেমেডির মধ্যে থেকে 100টা রেমেডির মধ্যে থেকে যদি একটা রেমেডিকে পার্থক্য করতে না পারি, যদি খুঁজে নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই সেই মেডিসিনটা সম্পর্কে মানে তথ্য জানবো না এবং মেডিসিন সম্পর্কে কিন্তু পূর্ণাঙ্গ জ্ঞান আহরণ করতে পারবো না। তো যাই হোক, এবার আমি আসি সিপিআ। আমি প্রথমে বলেছি এটা বেসিক্যালি ক্রনিক, কিন্তু এটা কিন্তু অ্যাকুইট এবং ক্রনিক দুটো অবস্থায় আমি পাই। এটা আমার কথা না, এটা আমরা যদি একটা প্রফুল্ল বিজয়কারের বইটা যদি আমরা একটু ফলো করি, অ্যাকুইট থিওরি অফ অ্যাকুইটস বইটাতে উনি কিন্তু সিপিআর
অ্যাকুইড সম্পর্কে চমৎকার কিছু তথ্য দিয়েছেন। আমি আগে অ্যাকুইডটা শেষ করে আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। দেখেন, একটু খেয়াল করেন, এখানে উনি এক্সিসে দিয়েছেন ডাল প্লাস চিলি প্লাস ঠাসলেস। আমি সিপিআর কোনো লক্ষণ, কোনো বর্ণনা, সিপিআর কোথা থেকে হইলো, ক্যাটল ফিশ করতে হলে, এগুলো কিছুই আমি বলবো না। আমি আবারও বলছি যে আমি আনকমন কিছু তথ্য দিয়ে আমি এই প্রেজেন্টেশনটা সাজিয়েছি, যেন আনকমন কিছু তথ্য আমরা এখানে পাই। এগুলো যে কোনো বই থেকে আপনারা দেখে নিতে পারবেন, যে কোনো বই থেকে পারবেন। এখন এগুলো জানা কোনো মানে কঠিন কোনো কিছু না। তো যাই হোক, এখানে আমরা এসএসসি ভিতরে দেখছি ডাল প্লাস চিলি প্লাস ঠাসলেস, এবং এখানে তিনটা উনি বরাবরই ত্রিভুজাকৃতির তিনটা কোণা ধরে ওনার মানে মেডিসিন গুলোকে ব্যাখ্যা করেন। উনি একখানে লিখেছেন ইনডিফারেন্স, দ্বিতীয়টাতে আছে চিলি প্লাস ঠাসলেস এবং ডোন্ট কমপ্লেইন, অর্থাৎ ডো নট কমপ্লেইন। একটু খেয়াল করেন ডিয়ার অডিয়েন্স, যদি আমার স্ক্রিনটা দেখা যায় আর কি, আপনাদের আশা করি দেখতে পাচ্ছেন, আমি এখানে রেড কালার দিয়ে দিয়েছি। ডো নট কমপ্লেন, এই জায়গাটা রেড কালার দিয়েছি। কেন দিয়েছি আমি সেটা পরবর্তীতে ব্যাখ্যা করব। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম, এই অ্যাকুইড ক্ষেত্রে কি তাহলে আমরা এই কয়টাই দেখবো? ইনডিফারেন্স পাবো, রুগীর চিলি শীতকাতর থাকবে, রুগীর থাসলেস থাকবে, আর কোনো কমপ্লেন থাকবে না, তাহলে কি আমরা সিপিএ দিয়ে দিব? এখন তো এটাও বলতে পারেন যে ম্যাডাম, থাসলেস তো পাঁচিটিলাও আছে, পাঁচিটিলাও মাঝে মধ্যে শীতকাতর, তাহলে কি আমরা পাঁচিটিলা কেন দিব না? হ্যাঁ, পাঁচিটিলাতে অবশ্যই থাসলেস আছে, হ্যাঁ, কিন্তু তার ভিতরে কিন্তু ইনডিফারেন্স নাই। হ্যাঁ, তার ভিতরে কিন্তু কমপ্লেইন আছে, রোগ নিয়ে কমপ্লেইন আছে। আবার এই কথাটা উঠে আসতে পারে যে ম্যাডাম, আর্নিকা রুগীদেরও তো কোনো কমপ্লেইন নাই, তাদের যে অবস্থাতে আমরা জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, সে সুন্দর উত্তর দেয় হ্যাঁ আমি ভালো আছি, তাহলে কেন আমরা আর্নিকা দিব না? হ্যাঁ, আর্নিকাতে কমপ্লেইন নাই, কিন্তু আর্নিকা কিন্তু ইনডিফারেন্স না। আর্নিকার কিন্তু অ্যাকুইট অবস্থাতে কিন্তু থাসলেস হয় না। হ্যাঁ, তো এই যে তিনটা, এই তিনটা ভেরিয়েশনের পরেও আর বেশ কিছু তথ্য আমরা পাই অ্যাকুইটের ক্ষেত্রে। কি কি? সরি, আমার একটা ফোন আসছিল। কি কি? সেটা হচ্ছে ইন্ডোরেন্স, অর্থাৎ আলস্য। কি আলস্য? নো ডিজায়ার ফর এনি ওয়ার্ক অর এনি অ্যামিউজমেন্ট, অর্থাৎ সে কোনো ধরনের কাজে তার আগ্রহ নাই, আমোদ প্রমোদ করার ক্ষেত্রে। এটা কিন্তু অ্যাকুইটের ক্ষেত্রে বলছি, আমি বারবার বলতেছি। পেশেন্টের জ্বর আসছে, সে শীতকাতর, তার পিপাসা নাই, সে উদাসীনতায় ভুগছে, কোনো অভিযোগ করছে না, এবং সাথে কি তার ভিতরে কাজ করার কোনো অদম্য ইচ্ছা নাই, তার ভিতরে কোনো আমোদ প্রমোদ নেই, তার ভিতরে অনুযোগ করার কোনো ক্ষেত্র নেই। তারপরে সে টিভি দেখছে না, গান শুনছে না, তার কোনো কিছুতে মন চাচ্ছে না, সে না ঘুমিয়ে শুধু শুয়ে সে দিন কাটাচ্ছে, এবং কি সে সান্ত্বনা পছন্দ করছে না। তাকে তার মা, তার ফ্যামিলি সান্ত্বনা দিচ্ছে যে হ্যাঁ তোর তো জ্বর হয়েছে বা ঠান্ডা হয়েছে বা মাথা ব্যথা হয়েছে, তুই ভালো হয়ে যাবি, বাট সে সেটাকে রিফিউজ করছে বারবার, এবং কারো সাহায্য সে চাচ্ছে না। এমতো অবস্থায় যদি আমরা কোনো পেশেন্টকে পাই, তাহলে কিন্তু অবশ্যই আমরা সিপিআর কথা একবার ভেবে দেখব। এটা আমাদের প্রফুল্ল বিজয়কার বলেছেন। তাহলে এটা আমার অ্যাকুইট স্টেজটা চলে গেল। এবার আমি আসি ক্রনিক সিপিআর। এখানেই হচ্ছে মূল আলোচনাটা, যে আমি ক্রনিক সিপিআরটাকে আমি কিভাবে চিনব। আসেন, আগে হলো দর্শনদারি, তারপর হলো গুণ বিচারী। বরাবরই আমি এই কথাটা বলি যে আমরা কিভাবে চিনব। আর আল্লাহ তাআলা দেখেন, একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি ব্যক্তিকে কিন্তু নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, ঠোঁটের জায়গায় ঠোঁট, এবং জিহ্বার জায়গায় জিহ্বা দিয়েছে। তারপরেও কেন আমরা মামাকে কাকা, কাকাকে দাদা, দাদাকে ভাই, ভাইকে বন্ধু বলি না? কারণ কি? কারণ প্রত্যেকে যার যার জায়গায় নির্দিষ্ট একটা অ্যাপিয়ারেন্স আছে, যেটা থেকে সম্পূর্ণ সে ভিন্ন এবং সম্পূর্ণ সে আলাদা। তো আমাদের মেট্রোমেডিকাটাও কিন্তু ঠিক সেম। আমরা যদি একটা মেট্রোমেডিকা যদি আমরা রেপার্টরি করি, দেখা যায় অনেকগুলি রেমেডি আমার চলে আসে, অনেকগুলি। যেমন আমি শুধু মাইন্ড ইনডিফারেন্স দেই না কেন, আপনি যদি মাইন্ড ইনডিফারেন্স লিখে যদি ক্যান্ট রেপার্টরিতে সার্চ দেন, আপনি ওখানে কমসে কম 140টা থেকে 150টা রুট মানে মেডিসিন আপনি পাবেন। তো শুধু কি ইনডিফারেন্স কি শুধুমাত্র সিপিআই আছে? নো, শুধুমাত্র সিপিআই ইনডিফারেন্স না, আছে অ্যাপিসিলিন, আছে কার্বোবেস, আছে চায়না, আছে প্রোটনটিক, সিপিয়া, ফসফরাস, টেপিসিগ্রে, ওপিয়াম, পালসিটিলা, প্লাটিলেট, অনেক আছে। কিন্তু কেন আমরা সিপিয়াকে এই ইনডিফারেন্স বলি, আমি এটাও ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে প্রেজেন্টেশনে আমরা সেটা চলে যাব। এবার আমি আসি ফিমেল, অর্থাৎ ফিমেলদের কি রকম অ্যাপিয়ারেন্স থাকে। আমরা কিন্তু বরাবর ফিমেলই পড়েছি, আজকে আমি মেলটাও তুলে ধরবো যে মেলদের অ্যাপিয়ারেন্স কেমন থাকে। ফিমেলের অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে তার ঢেউ তোলানো ছন্দ থাকে না, এজ ইউজাল কথা, তার হিপস থাকে না, তার ব্রেস্ট ডেভেলপ হয় না,
তার চেহারার ভিতরে কোনো লাবণ্য থাকে না, তার পিছন থেকে দেখে যেন মনে হয় যে নাটোরের বনলতা সেন, সেটা সম্পূর্ণ উল্টাটা। তাকে দেখে প্রথম দেখায় কেউ আই লাভ ইউ বলে না, তার প্রথম দেখায় কেউ তার কবিতা লেখা, ছন্দ লেখার মতো কোনো কাব্যিক কোনো ফিলিংস তার মধ্যে আসে না। এটা হচ্ছে সিপিআর বাহ্যিক অ্যাপিয়ারেন্স। তো এই বাহ্যিক অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে আমরা যদি হেরিং এর দ্য গাইডিং সিমটম অফ আওয়ার ম্যাট্রামেডিকা, সম্ভবত ভলিউম নাম্বার 10, আপনি যদি ওই বইটাকে একটু খেয়াল করেন, ওখানে দেখেন ফিমেলের বাহ্যিক সেন্টারে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আপার ফেজ। আপার ফেজে কি বলেছে, সিপিআর পেশেন্ট যারা পেল থাকবে, ইয়েলো হবে, এবং বিশেষ করে সকালবেলা তার মুখটা লাল থাকবে, এবং ইভিনিং এ সেটা সাদা হয়ে যাবে, পেল হয়ে যাবে, রেড এবং ফার্স্ট ইয়েলো স্লাইড অ্যাক্রস আপার পার্ট অফ দ্য চিক অ্যান্ড নোজ অ্যান্ড ইয়েলো স্পট অন ফেস, অর্থাৎ হলদে হলদে এক ধরনের স্পট, যেটাকে আমরা কি বলি, এটাকে মেস্তা বলি আমরা, মেস্তার দাগ, যেটা আমরা সবাই জানি যে মেস্তার ক্ষেত্রে সিপিআর খুব ভালো কাজ করে। এরকম একটা স্পট তার মধ্যে থাকবে, ইউলিশ ফেস উইথ ডিসপেপসিয়া। এই ধরনের, এটা হচ্ছে আপার ফেজে তার একটা নমুনা, যেটা আমরা হেরিং এর গাইডিং সিম্পটম থেকে পেয়েছি। এবং সাথে কিন্তু উনি লয়ার ফেসটাকেও তিনি প্রাধান্য দিয়েছেন, যেটা কি ইয়েলিশ অ্যারাউন্ড মাউথ, তার মুখে চতুর্দিকে একটা ইয়েলো কালার থাকবে, গ্রেট ড্রাইনেস অফ লিপ, মানে লিপটা খুব শুকনো থাকবে, ময়েস্ট স্ক্যান্টি ইরাপশন অর রেড পার্ট অর লিপ অ্যান্ড অর চিন, অর্থাৎ একদম ভেজা ভেজা স্ক্যান্টি ইরাপশন, মানে যেটা চলটা উঠে, যেটা আমরা বলি গাল এবং লিপ থেকে। অনেকের দেখবেন যে অনেক মহিলারা আপনার চেম্বারে আসছে, দেখবেন যে ঠোঁট থেকে চলটা উঠাচ্ছে, এটা কিন্তু তাদের একটা হ্যাবিট, এও কিন্তু সিপিআর। আপনি প্রথম দর্শনে যদি তাদেরকে একটু ডিফারেন্স করতে না পারেন, তাহলে কিন্তু আপনার মানে মেডিসিন সেশন করা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে। এখন আপনার চেম্বারে 4-5টা পেশেন্ট আসলো, হ্যাঁ, আপনি বসে থাকলেন, আপনি হয়তো দেয়ালের ভিতরে আপনি বসে আছেন, আপনি বাহ্যিক দিকে একটু খেয়াল করলেন, দেখবেন এক পেশেন্ট এসে চুপচাপ ফুলের কোণে বসে আছে, আরেক পেশেন্ট এসে হয়তো দেখবে যে ফ্যানটা একটু অন করে দিল, আরেক পেশেন্ট এসে বলবে যে আমার ফ্যানটা একটু গরম লাগছে বেশি, আমি আরেকটু পাওয়ারফুল দিলাম, আরেক পেশেন্ট এসে দেখবেন যে একটু ঘন ঘন পানি খাচ্ছে, আরেকজন দেখবেন পর্দাটা একটু সরাই দিচ্ছে। সবার কিন্তু মেন্টালিটি, হ্যাঁ, সবার কিন্তু কনসেন্ট্রেশন এরকম না। এই যে যে কিছু তার কার্যক্রম, এখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দের মেডিসিন কিন্তু অনেকটা সিলেকশন করে ফেলতে পারবেন তার মাইন্ডের অনুযায়ী, যে সেটা কি আসে। আমি এখানে দেখতে পাচ্ছি না, তবে সম্ভবত অডিও খোলা রেখেছেন, কাইন্ডলি একটু রিমুভ করবেন। আমি যিনি দায়িত্বে আছেন তাকে আমি অনুরোধ করছি। তো যাই হোক, এটা আমরা দ্য গাইডিং সিম্পটম অফ ম্যাট্রামেডিকা ভলিউম নাম্বার 10 হেরিং এর বই থেকে আমি এই তথ্যটা পেয়েছি। এবার আমি আসি মেল সিপিয়া, খুব চমৎকার বিষয়। সবসময় ফিমেল করলাম, আজকে আবার মেল সিপিয়া, আগে পাঠা কেমন না? হ্যাঁ, মেল সিপিয়া সম্পর্কেও কিন্তু আমি যদি ডেস্কটপ গাইডে, রজার মরিসনের ডেস্কটপ গাইডটা ফলো করি, ওখানে কিন্তু খুব দেখবেন চমৎকার করে মেল সিপিয়ার কিছু অ্যাপিয়ারেন্স উনি তুলে ধরেছেন। উনি একটি কথা বারবার বলেছেন, ইট ক্যান বি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট দ্যাট পেশেন্ট ফ্রম স্ট্যাফিসেপিয়া ফাসিটিনা অর জেলসিমিয়া, অর্থাৎ ছেলে পেশেন্টদের অ্যাপিয়ারেন্সটা এমন থাকে, সেটা কিছুটা স্ট্যাফিসেপিয়াও হতে পারে, কিছুটা ফাসিটিনাও হতে পারে, আবার কিছুটা জেলসিমিয়াও হতে পারে। আচ্ছা, এই যে আমরা স্কিনের জন্য মেস্তার পেশেন্ট দেখি, তো মেস্তা কি শুধুমাত্র মেয়েদের হয়, ছেলেদের হয় না? আপনারা কি পান নাই এখনো মেস্তালা কোনো ছেলে? তাহলে মেস্তা যদি মেয়েদেরকে ভালো করতে পারে সিপিয়াদের, তাহলে ছেলেদের কেন নয়? কেন ছেলেদের মুখের ভিতরে মেস্তা স্পট থাকতে পারে না? কেন সেটা ভালো হবে না? অবশ্যই হবে, তবে এর সাথে অবশ্যই তার কিছু লক্ষণ আমাদের মেলাতে হবে। এখানে মেল সিপিআর ক্ষেত্রে আর কি কি বড় আছে, মেল সিপিআররা কিন্তু ওনারা ফিমেল সিপিআর মতো কিন্তু মানুষের দিক থেকে অনেকটা স্ট্রং থাকে। ফিমেল সিপিআরটা কি, তারা খুব উদাসীন থাকে এবং সবকিছু নিজের গড্ডির মধ্যে রাখে, যার কারণে কিন্তু তারা আত্মহত্যা প্রবণ হয়ে যায়, তারা কিন্তু আত্মহত্যা করতে চায়। বাট মেল সিপিআরটা কিন্তু তা না, তাদের নিজেদের ভিতরে যথেষ্ট মানে কনফিডেন্স থাকে, হ্যাঁ, তারা যে কোনো কাজ করে কনফিডেন্স থাকে। বাট যদি কখনো তাদের কনফিডেন্সটাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, বা ধরা গেল তাকে নিয়ে কেউ মানে সে যে কাজটা কমফোর্টলি করছে সেটা যদি তার ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু সে সেই কাজটা ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়। এটা হচ্ছে মেল সিপিআর অ্যাপিয়ারেন্স, এবং দেখতে কিন্তু ঠিক সেই ওরকমই, মুখে মেস্তার দাগ থাকবে, একটু শর্ট থাকবে, পিছনে থেকে স্বাভাবিক তো ছেলেদের ছেড়ে একটা ভাব তার মধ্যে থাকবে,
কিন্তু কনফিডেন্টলি থাকবে। এটা হচ্ছে আমাদের মেল সিপিআর। খুব অল্প কিছু তথ্য আমি অনেক বই থেকে সংগ্রহ করে এই মেল সিপিআর অল্প কিছু তথ্য আমি এখানে নিয়ে আসতে পেরেছি। এবার আমি আসি, শুধু একটা সিমটম আমি ব্যাখ্যা করব। সিপিআর প্রচুর সিমটম। সিপিআর এত পলিক্রিস্ট একটা মেডিসিন, আমি যদি এখানে 8 থেকে 10টা সেশন নেই, আমার মনে হয় সিপিআর গুলো শেষ করা যাবে। প্রচুর আছে, কিন্তু আমি সব করব না, শুধু একটা দুটো সিমটম আমি ব্যাখ্যা করব। যেমন একটা পোলার সিমটম। এখন প্রশ্ন থাকতে পারে, ম্যাডাম পোলার কি? হ্যাঁ, পোলার হচ্ছে যা দুইটার দিকে কেন্দ্র থাকে তাকে সাধারণত আমরা পোলার বলি। অর্থাৎ যে সিমটমটা আপনাকে বাড়ায় এবং যে সিমটমটাতে আপনাকে কমায় আপনার রোগ লক্ষণ, তাকে আমরা পোলার সিমটম বলি। তো সিপিআর ক্ষেত্রে পোলার সিমটমটা হচ্ছে তার ফিজিক্যাল এক্সারশন। অর্থাৎ সিপিআর রোগীরা কাজ করতে করতে অসুস্থ হয়ে যায়, আবার অসুস্থ থাকা অবস্থায় কাজ না করলে তারা সুস্থ হয় না। তাহলে কি দাঁড়ালো? কাজ করতে করতে সে অসুস্থ হয়ে যায়, আবার অসুস্থ থাকা অবস্থায় সে কাজ না করলে সুস্থ হয় না। তার মানে তার ফিজিক্যাল ইয়াটা বেশি, মানে সে শারীরিক শ্রমটা খুব বেশি সে পরিশ্রম করে, অর্থাৎ দৈহিক পরিশ্রমটা তার মধ্যে অনেক বেশি কাজ করে। আচ্ছা, এইবার আমি আসি আসল কথায়। আমাদের আজকে যারা এখানে জয়েন করেছেন, আমি জানি না এখানে মেয়েদের সংখ্যা কতজন, কারণ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে কতজন জয়েন করছেন সেটা দেখা কোনো উপায় নাই। আমি যদি বলি এখানে যে মেয়েগুলি জয়েন করছেন তাদের প্রত্যেকের মধ্যে সিপিআর কিছু লক্ষণ বিদ্যমান আছে। আমি কি ভুল বললাম? মোটেও ভুল বলিনি। কারণ আমরা মহিলারা সিপিআর হয়ে জন্ম না নিলেও পরিবেশ পরিস্থিতি আমাদেরকে সিপিআর করতে বাধ্য হয়। আমি বরাবরই আরেকটা উদাহরণ দিই যেটা আমার ভালো লাগে, আজকেও দিব। আমরা মিনা রাজু কার্টুনের মিনার চরিত্রটাকে আমরা কখনো দেখেছিলাম? সে মগডাল থেকে একটা আম করে নিয়ে আসে, সুন্দর করে ধুয়ে নিয়ে মাকে দেয়। মাকে বলে, মা খুব কষ্ট করে আমটা পেরে নিয়ে এসেছি, তুমি আমাকে 2টা ভাগ দিবা আমের। কিন্তু মিনার মা কিন্তু আমের পুরাটা তাকে দেয় না, অর্ধেক মিনাকে দেয় আর 3 ভাগের 2 ভাগ অংশটাই রাজুকে দেয়। মিনার মন খারাপ হয় এবং যথারীতি সে যখন দুপুরে লাঞ্চে বাসা খেতে যায় তখনও কিন্তু মিনাকে অর্ধেক ডিম দেওয়া হয়, রাজুকে দেওয়া হয় 1টা ডিম। প্রতি উত্তরে তার দাদি একটা কথাই বলে, মেয়েদের এত খাবার খেতে হয় না। এই যে হয় না, এই হয় না থেকেই কিন্তু সে মিনা আস্তে আস্তে সিপিআর হয়ে ওঠে। কিভাবে হয় একটু খেয়াল করেন। বেসিক্যালি যখন একটা বাচ্চা একটা ফ্যামিলিতে যখন ছেলে মেয়ে উভয় জন্মগ্রহণ করে, আমরা ছেলেদেরটার জন্য বা স্পেশাল কারোর জন্য, এখন হয়তো যদি একক ফ্যামিলি সন্তান খুব 1টা 2টা নেওয়া হয়, আর বেশি হয়তো অনেকে নেয় না, অ্যাজ ইউজাল কথা বলছি আমি, ছেলেদের ক্ষেত্রে আমরা সব থেকে বড় এবং সেরা কিছু রেখে দিই বা ফ্যামিলির প্রধান কারোর জন্য সেটা রেখে দিই। মেয়েরা কিন্তু এখানে বড়ই অবদান। স্কুলে ভর্তি হবে, সেখানেও কিন্তু বাবা মা বলে যে ও তো বিয়ে করে পরের বাড়িতে চলে যাবে, কি দরকার এত ভালো স্কুলে দেওয়ার, আর ছেলে তো ইনকাম করে আমাদের খাওয়াবে, তো ওকে তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করায় দাও, আর মেয়েটা কোনো রকম পাবলিক ইউনিভার্সিটি দিলেই হবে, কোনো সমস্যা নাই। এই কষ্ট নিয়ে বড় হলেও কিন্তু সে মেয়েটা তার বাবা মাকে বলতে পারে না যে বাবা আমি বড় হয়ে বড় কিছু হতে চাই, আমাকেও তুমি ভর্তি করো কোথাও এক ভালো স্কুল বা কলেজে। তার ভিতরে সে কিন্তু অবদমন করে রাখে। তার কারণ কি? ওই যে রেড লাইন সিমটমের রেডে আমরা দেখলাম ডো নট কমপ্লেইন, অর্থাৎ তার মধ্যে কোনো ধরনের কমপ্লেইন থাকে না। এবার আসেন কিশোরী অবস্থায়। এই মেয়েটি যখন আস্তে আস্তে কিশোরীতে পরিণত হয় তখন কিন্তু তার মনের ভিতরে বাসা বাঁধে ভালোবাসা। প্রেম না করলে কোনো মেয়ে টিনেজ থাকে, এটা বিশ্বাসযোগ্য নয়। সবার মনে ভালোবাসা আসবে, ভালোবাসা দোলা দিবে, এটাই স্বাভাবিক। যদি কোনো ছেলে বা মেয়ে কথা বলে আমি জীবনেও কারো প্রেমে পড়িনি, আমি মনে করবো সে অস্বাভাবিক, তার মধ্যে হয়তো ভালোবাসা কোনো কিছুই নাই। প্রেম করবে, এটা সম্পূর্ণ স্বাভাবিক একটা বিষয়। তো সে মেয়েটিও কিন্তু ভালোবেসে ফেলে কোনো এক ছেলেকে, হতে পারে তার কাজিন, হতে পারে তার পাশের বাড়ি কোনো এক ছেলেকে, কিন্তু মনের ভয়ে সে কখনো তাকে ভালোবাসার কথা বলতেই পারে না। কারণ কি করে বলবে? তার তো ছন্দ দোলানো সেই শরীর নেই, তার তো সেই ব্রেস্ট নেই যেটা সে অ্যাট্রাকটিভ ব্রেস্ট নেই যেটা সে আকর্ষণ করতে পারবে, তার তো সেই হিপ নেই যেটা সে শাড়ি পরে তার প্রিয়তমার কাছে গিয়ে বলতে পারবে দেখো আমি কত সুন্দর। তার তো সে বনলতা সেনের মতো চোখ ধরানো কাজল দেওয়ার চোখ ধরানো সেই লম্বা লম্বা চোখ নেই যে কাজল দিয়ে বলবে দেখো আমি সুন্দর তোমার জন্য কাজল দিয়ে সেজেছি। সে কিন্তু এখানে ভালোবাসা পায় না। সে যখন এখানে ভালোবাসা না পেয়ে যখন তীক্ষ্ণ আবেগে সে যখন বাড়িতে ফিরে, তখন গিয়ে দেখে ঠিকই তার বাবা মা তাদের পছন্দের একটা ছেলেকে রেডি করে রেখেছে তাকে বিয়ে দেওয়ার জন্য।
এখানেও সিপিআরা বলতে পারে না যে আমি পাশের বাড়ি বা কোনো কাজিন কে বৌমুকে ভালোবেসেছিলাম, আমি বিয়েটা তাকেই করব। কারণ একটাই, ডো নট কমপ্লেইন। কারণ তার মধ্যে কোনো কমপ্লেইন নাই, সে কখনো কমপ্লেইন করতে জানে না, তার ভিতরে আত্মবিশ্বাসের অভাব, এর জন্য সে কোনো কমপ্লেইন করতে পারে না। শত দুঃখ, শত কষ্ট সবকিছু বুকে চাপা রেখে সে কিন্তু ঠিকই সে ছেলেকে মেনে নিয়ে বাসরাতে যায়। একটা মেয়ে যখন সমস্ত কিছু উজাড় করে দিয়ে স্বপ্ন দেখে যে আমার স্বামী আসবে, আমাকে ভালোবাসা দিবে, আদর দিবে, ছোঁয়া দিবে, আমাকে ঘুরিয়ে তুলবে নতুন কোনো জীবনের একটি প্রান্ত, খুলে দিবে আমার ভবিষ্যতের কোনো একটি দ্বার, সে কিন্তু সেখানেও কিছু পায় না। কারণ সে স্বামীও কিন্তু তাকে সে ভালোবাসা দেয় না যেটা সে চায়। তার বাসি ফুল, টাটকা ফুল বাসিতে পরিণত হয়। তো এইভাবে সে কিন্তু কেঁদে কেঁদে বাকিটা জীবন পার করে ফেলে। এবং শুধু এজন্যই কিন্তু সে ভালোবাসে না টু লাভ পারসন, তার ভালোবাসার মানুষকে সে ভালোবাসতে জানে না, তার বাচ্চা কাচ্চাকে তার ভালো লাগে না, সে অ্যামিউজমেন্ট করে না, সে পার্টি করে না, সে অপোজিট সেক্সকে ভালোবাসে না, সে তার ফ্রেন্ডকে ভালোবাসে না, সে সোশ্যাল কোনো ওয়ার্কিং করে না। কারণ তার ভিতরে সে রোমান্টিজম থাকে না, যে বয়সে যেটা পাওয়ার কথা ছিল সেটা সে পায় না। আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, আমি যে পেশেন্টের কথাটা বরাবরই বলি, আমার ভালো লাগে এই কথাটা বলতে আপনাদের বরাবরই, যে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো অল্প কিছুতে কিন্তু আমরা তুলে ধরতে পারি। আমি একটা পেশেন্ট ছিল যার সাথে আমি দীর্ঘ 1.5-2 ঘন্টা কথা বলেছি, কিন্তু আমি কোনোভাবেই একটা মেডিসিনে আমি যেতে পারিনি। কখনো আমার মনে হয়েছে পেশেন্টটা ইগনেশিয়া, কখনো আমার মনে হয়েছে পেশেন্টটা ন্যাপটামিউ, কখনো মনে হয়েছে ল্যাকেসিস, কখনো মনে হয়েছে পালচিচিনা। যখন পেশেন্ট আমাকে একটা কথা বলল যে ম্যাডাম, আপনি যদি 5 বছর পরে টাটকা ফুলের গন্ধ আমার কাছে চান, আমি সেই গন্ধ আপনাকে দিতে পারবো? আমার স্বামী 18 বছর পরে আমার কাছে টাটকা ফুলের গন্ধ চান, আমি তো কবেই মরে গেছি, সেই ফুলের গন্ধটা আজকে আমার কাছে নেই। শুধুমাত্র একটা কথার উপর ভিত্তি করে, যদি আমি রেপার্টরি করেছিলাম, সিপি আমার এসেছিল, শুধুমাত্র তার সাথে একটু কমিউনিকেট করে আমি মেডিসিনটা তাকে দিয়েছি। আমি তাকে সিপিএ দিয়েছিলাম। আপনারা চিন্তা করতে পারবেন না কত ধুরুন্তরি কাজ তার মধ্যে করেছে। এবং আমি মনে করি আমি এই পর্যন্ত যতগুলো পেশেন্ট দেখেছি তার মধ্যে এইটাই হচ্ছে আমার একদম মানে সাকসেসফুল একটা পেশেন্ট, যাকে আমি এই কথাটার উপরে ভিত্তি করে সিপিআরটা দিতে পেরেছি। এই হচ্ছে সিপিআর ফেলে যাওয়ার গল্প। এবং এ কারণেই কিন্তু এই যে কেন সে ভালোবাসে না, কেন তার স্বামী পছন্দ না, কেন তার সন্তান পছন্দ না, কেন সে পার্টি পছন্দ করে না, কেন সে অপোজিট সেক্সকে ভালোবাসে না, তার একমাত্র কারণ হচ্ছে সে ইমোশনলেস। কারণ তার মধ্যে কোনো ধরনের ইমোশন থাকে না। সেই ইমোশন কি ভুলে যায়, তার ছোট থেকে সে যখন যা চায়, তার প্রাপ্য চাহিদাটা যখন সে পূরণ করতে পারে না, তখন ধীরে ধীরে তার মধ্যে সে চাহিদাটার বড় 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 হয়ে ওঠে না, সে হারিয়ে ফেলে। বলতে পারবেন আজকে যারা এখানে আমার লেকচার শুনছেন তাদের মধ্যে এমন একজন কি আছেন যে বলতে পারবেন যে হ্যাঁ, আমি ছোট থেকে আজ পর্যন্ত যা চেয়েছি পেয়েছি, আমার ভিতরে মনের ভিতরে কোনো অবদমন, কোনো ইচ্ছা নেই যেটা আমার হয়নি? আমার মনে হয় এরকম একজনও নাই যিনি এই কথাটা খুব স্পষ্ট করে, আমি মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি, স্পষ্ট করে বলতে পারবেন যে হ্যাঁ আমি সব পেয়েছি। তাহলে কি আমরা অবশ্যই সিপিয়া, প্রত্যেকটি মেয়ের ভিতরে সিপিয়া কিছু না কিছু লক্ষণ আমরা পাবো, কিন্তু তাই বলে কি আমি সব পেশেন্টকে সিপিয়া দিব? নো, মেজরিটি ইজ মাস্ট বি গ্রান্টেড। অবশ্যই আমরা তাদেরকে রেপার্টারাইজেশন করব, রেপার্টারাইজেশন করার পরে দেখব যে তার ভিতরে কি আসে, ফাইনালি আমরা তাকে একটা মেডিসিন সিলেকশন দিকে পৌঁছাবো। পিসলেস অর্থাৎ সে শান্তিময়, মানে সে চুপচাপ থাকতে পছন্দ করে সব সময়, তার ভিতরে আবেগ কম। লাইফ ফোর্সলেস। লাইফ ফোর্সলেস কি? অন্যান্য পেশেন্টদের ভিতরে যেমন একটা গতিশীল কাজ করে, সে হয়তো বা খুব দ্রুত গতিতে যায়, বা তার ভিতরে একটা কি বলবো অ্যামিউজমেন্ট কাজ করে, উৎফুল্লতা কাজ করে, সিপিআর রোগের মধ্যে কখনোই সেটা কাজ করে না। কারণ ছোট থেকে তার ভিতরে এই যে মনের অবদমন থেকে এই রোগগুলো তার ভিতর দেহের ভিতরে চলে আসে, যার কারণে কিন্তু সে স্বামীর সাথে তার সেক্সুয়াল রিলেশনটাও ভালো হয় না। এবং আমরা বরাবরই জানি যে সিপিআর রোগীদের ইউটেরাসটা অনেক দুর্বল থাকে, হাঁটতে চলতে গেলেও তাদের মধ্যে প্রচন্ড ব্লিডিং হয়। হ্যাঁ, এগুলি সবই কিন্তু আমরা সিপিআর ক্ষেত্রে আমরা অনেক সময় করি। যে কথাটা আমি বারবার বলছি যে আমি শুধু মূল থিমটা, আমি মূলত আজকে সিপিআর মাইন্ডটাকে বোঝানোর জন্য কিন্তু প্রেজেন্টেশনটা আমরা তৈরি করেছি। তারপরে কি? ভাইটাল ফ্লুইডলেস। ছোট থেকে এত পরিমাণে তার ভাইটাল ফ্লুইডলেস হয়েছে, যেমন তার দেখা যাচ্ছে যে পিরিয়ড হলে যখন তার ঋতুস্রাব হয় বা সাদস্রাব হয়,
প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে হয়। এই যে তার ইরেগুলার মিনিস্ট্রেশন, ইরেগুলার পিরিয়ড, এই কারণে কিন্তু তার ভিতরে কিন্তু এই মানে রূপগুলাকে বেশি পরিমাণে প্রকাশ পায়। অ্যাঙ্গারলেস মানে হচ্ছে যে তার সিপিয়া কিন্তু প্রচন্ড রাগী, কিন্তু সে কিন্তু সব জায়গায় সে রাগটা ঢালে না। কার কাছে ঢালে? তার একদমই ভালোবাসার মানুষ, যে একদমই তাকে ভালোবাসে তাকে। তা না হলে কিন্তু সে কখনোই স্বামী তার কাছে বিতৃষ্ণা লাগতো না। তার সন্তান, একজন মার কাছে সব থেকে পছন্দের এবং ভালোবাসার যে জায়গাটা, সেটা তার সন্তান। সে সন্তানকে কিন্তু ভালোবাসে, বাট সেই সন্তানকেই কিন্তু সে রিফিউজ করে। তার ভালো লাগে না, তার উদাসীনতা তার মধ্যে চলে আসে। তার কারণ একমাত্র হচ্ছে তার ভিতরে এই যে ছোট থেকে না পাওয়ার একটা প্রচেষ্টা, না পাওয়ার একটা তৃষ্ণা, এটা তাকে আসলে পরবর্তীতে গ্রো হয়ে যায়। গ্রো হওয়ার কারণে কিন্তু সে বিভিন্ন ধরনের জটিলতা ফেস করে। আবার একটা জিনিস আমরা জানি, এই যে সিপিয়া দেখেন, সে কিন্তু মানে বাচ্চাদেরকে সহ্য করতে পারে না, স্বামী তার কাছে ভালো লাগে না। কিন্তু এই সিপিয়া যদি কখনো দেখে যে তার ফ্যামিলিতে তার হাজবেন্ড নাই বা আর্ন করার মতো কেউ নাই, এই সিপিআই কিন্তু তার পুরো ফ্যামিলিটাকে টেকেন দেয়। কারণ দায়িত্ব যদি একবার আপনি সিপিআই কোনো পেশেন্টকে দেন, সে মরে যাবে কিন্তু সব দায়িত্বের ব্যাপারে সে অটল থাকবে। এটা হচ্ছে সিপিয়া। সে দায়িত্বের ব্যাপারে খুব অটল থাকবে যদি সে দায়িত্বটাকে বুঝে নেয়, বাট তাকে জোর জবরি করা যাবে না। সে যদি ইচ্ছা করে দায়িত্ব বুঝে নেয়, তাহলে সে সেটার ব্যাপারে কথা দিলে সে কথা রাখবে। এটা সিপিআই, যেটা হয়তো অন্য কোনো মেডিসিনের বেলায় হয়তো আমরা খুব কম পাই। এইবার আসি আমরা উইপিং। আমরা সবসময় জানি যে কান্নাকাটি করা একটা মহিলাদের একটা ধর্ম। ম্যাক্সিমাম আপনি 100% মহিলার মধ্যে প্রায় 70 মহিলাদের দেখবেন আপনি খুব কান্নাকাটি করে। এখন এই কান্নাকাটি কি শুধুমাত্র সিপিআর মধ্যে আছে? নো, অনেক মেডিসিন আছে, অনেক। সব মেডিসিন তো করা সম্ভব না, তবে চেষ্টা করছি অল্প কিছু মেডিসিন দিয়ে এখানে বোঝানোর জন্য। সিপিআর কান্নাটা কি? সিপিআর কান্নাটা উদাসীনতার কান্না। আমি কিছু পেলাম না জীবনে, আমার কিছু হলো না, আমার স্বামী ভালো লাগে না, আমার সংসার ভালো লাগে না, আমার সন্তান ভালো লাগে না, আমার খুশি ভালো লাগে না, এই যে একটা কষ্ট, এই কষ্ট থেকে সিপিয়া কাঁদে। আর মেডোরিনামেরও কান্না আছে। মেডোরিনামের কান্নাটা কি? যে আমি যদি একটু ভালো করে, যদি একটু কান্নাকাটি করে, যদি আমি একটু রুগীকে বলতে পারি, সরি ডাক্তারকে যদি বলতে পারি যে ডাক্তার সাহেব আমার তো এই জায়গায় ব্যথা হয়েছে, এই জায়গায় অমুকটা ছিল, তাহলে মনে হয় ডাক্তার সাহেব আমার একটু ভালো করে কেয়ার করে দেখবেন। এটা হচ্ছে মেডোরিনামের কান্না। আর পালসেটিলা তো সিসকাদনে, ওকে আপনি যদি মানে খুব একটু চোখ তুলে তাকায়ও যদি কথা বলেন, দেখবেন পালসেটিলা অবলীলায় কাঁদছে। ও যে কেন কাঁদে ও নিজের মানেই বুঝে না, কারণ ও তো মাথা তুলে কথাই বলতে পারে না। পালসেটিলা খুবই নরম, খুব নরম স্বভাবে। যেমন আমি পালসেটিলাকে বরাবরই কিন্তু বিড়ালের সাথে তুলনা করি। একটা বিড়ালকে আপনি যত আদর করবেন, দেখবেন সে গা ঘেঁষে বসে থাকবে, সে সরবে না। ঠিক পালসেটিলাও তাই, একদম গা ঘেঁষে বসে থাকবে। সে আপনার আদর চাবে, সে আপনার ভালোবাসা চাবে, সে আপনার সহানুভূতি চাবে। এটা হচ্ছে পালসেটিলা। আর ফসফরাস কি? ফসফরাস হচ্ছে যে সে প্রচুর ভালোবাসা চায়, সে তার দায়বদ্ধতা থেকে প্রচুর ভালোবাসা চায়, সে অন্যকে প্রচুর ভালোবাসা দেয়, হৃদয় উজাড় করে ভালোবাসা দেয়। কিন্তু সে যদি কারো কাছ থেকে ভালোবাসা না পায়, তাহলে তার ভিতরে কষ্ট লাগে। এই কষ্ট থেকে কিন্তু সে কান্না করে, এই ফসফরাস। আর লাইকোপোডিয়াম আমরা সবাই জানি যে লাইকোপোডিয়াম এমন একটা পেশেন্টদের ধন্যবাদ দিলেও কিন্তু সে লাইকোপোডিয়াম মানে কেঁদে ওঠে। এখন যে ব্যাপারটা সব থেকে বেশি ধরা পড়ে, সেটা হচ্ছে উদাসীনতা। হ্যাঁ, আমরা বলি যে সিপিআ উদাসীনতা। হ্যাঁ, আমি তো বরাবরই বললাম যে সিপিআ শুধু উদাসীনতা না, উদাসীনতার ক্ষেত্রে আরো কিছু মেডিসিন আছে, যেমন স্ট্যাপিসেগ্রিও আছে। স্ট্যাপিসেগ্রিও প্রচুর উদাসীন, কিন্তু স্ট্যাপিসেগ্রিয়ার উদাসীনতা সিপিআর মধ্যে পার্থক্য আছে। দীর্ঘশ্বাস, সিপিআ প্রচুর দীর্ঘশ্বাস নেয়, স্ট্যাপিসেগ্রিয়া দীর্ঘশ্বাস নেয়, আপনার পালসেটিলা দীর্ঘশ্বাস নেয়, প্লাটিনাম দীর্ঘশ্বাস নেয়। কিন্তু দীর্ঘশ্বাসের মধ্যে পার্থক্যটা কি? প্লাটিনাম যে দীর্ঘশ্বাসটা নেয়, প্লাটিনামের দীর্ঘশ্বাসটা হচ্ছে সে তার যখন চাহিদা পূরণ হয় না, সে যে চাহিদাটা চায়, কারণ প্লাটিনামের পেশেন্টেরা প্রচন্ড পরিমাণে ডিমান্ডেবল থাকে এবং এদের চাহিদা পূরণ না হলে এদের ভিতরে একটা কষ্ট জমা হয়, সে কষ্ট থেকে সে একটা দীর্ঘশ্বাস ফেলে। আর সিপিআ সে কিন্তু এই যে উদাসীনতা থেকে, এটা তার একটা স্বভাব, তার কাছে মনে হয় যে আমি যদি একটু দীর্ঘশ্বাস ফেলে কথা বলি, সে রিলিফ ফিল করে, তার কাছে ভালো লাগে। আর পালসেটিলা সেও দীর্ঘশ্বাস ফেলে কথা বলে, পালসেটিলার মধ্যে দীর্ঘশ্বাস আছে, যে সে সহজে মানে স্বভাবতভাবে তার একটা দীর্ঘশ্বাস চলে আসে। আবার দেখেন, আমি যদি
আত্মহত্যার দিকে চিন্তা করি, আত্মহত্যার দিকেও কিন্তু এই মেডিসিনগুলি আমরা পাবো। যেমন স্টেপিসেগ্রিয়া, অরাম মেটালিকাম, সিপিয়া, পালসিটিলা, এরাও আত্মহত্যা করে। কিন্তু সিপিয়ার আত্মহত্যাটা কি? সে ভয় পায়, সে চেষ্টা করে যে আমার যে এত উদাসীনতা, আমার স্বামী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, কিন্তু সে কিন্তু আত্মহত্যা করতে যেতে চায় না, কারণ সে প্রচন্ড ভীতু স্বভাব থাকে। কারণ এই ভীতু স্বভাবের কারণে সে আত্মহত্যা করতে চায় না। আবার অরাম মেটের কথা আমরা ভাবি, অরাম কিন্তু আত্মহত্যা করে ফেলে, স্টেপ নেয় সে, একদম আসুক জীবনে এসপারা রোসপারা, আজকে মরেই যাবো, হয়তো রেললাইনের সামনে গিয়ে দাঁড়ায়, তাকে কেউ হয়তো টেনে টুনে তাকে হয়তো বা মানে বাঁচিয়ে নিয়ে আসে। এটা হচ্ছে অরাম্যের। আবার দেখেন, আমি যদি স্ট্যাপিসেকদের কথা, ইগনেশিয়ার কথা বলি, ইগনেশিয়া আত্মহত্যা করতে চায়, এখানেও কিন্তু সে ভয় পায়, আত্মহত্যা করতে পারে না। নাক্স ভূমিকার আত্মহত্যা চরম আত্মহত্যা প্রবণ। নাক্স ভূমিকা পেশেন্টেরা প্রচুর আত্মহত্যা করে, কারণ নাক্স ভূমিকা স্বাধীন চেতা পেশেন্ট। নাক্স ভূমিকা সবসময় স্বাধীনভাবে ঘুরতে চায়, সে চায় না যে তাদের মধ্যে, তার স্বাধীনতার মধ্যে কেউ যেন হস্তক্ষেপ করুক। এটা হচ্ছে নাক্স ভূমিকা। আবার আমরা যদি একটু বিয়ের দিকে একটু খেয়াল করেন, বিবাহিত, আপনি লাইকোপোডিয়ামকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন বিয়ে করতে চাচ্ছেন না, লাইকোপোডিয়াম বলবে যে আমার দায়িত্ব নিতে আমি প্রচন্ড ভয় পাই, এর জন্য আমি বিয়ে করতে চাচ্ছি না। আপনি পালসিটিলাকে জিজ্ঞাসা করেন আপনি কেন বিয়ে করতে চাচ্ছেন না, পালসিটিলা বলবে যে আসলে বিয়ের পরে যে হাজবেন্ড ওয়াইফ একটা দৈহিক সম্পর্ক হয়, এটা তো পাপ, এটা আমি মেনে নিতে পারবো না, এর জন্য আমি বিয়ে করতে চাই না। দেখেন লক্ষণ কোথায় নাই, প্রত্যেকটা কথায় কাজে কিন্তু আমাদের মধ্যে লক্ষণ আছে। আপনি সেম কথা আপনি নাক্স ভূমিকাকে জিজ্ঞাসা করেন যে এত বয়স হয়ে গেছে, কি ব্যাপার, আপনি বিয়ে করছেন না কেন? নাক্স ভূমি বলবে যে না স্যার বা ম্যাডাম, আমি তো আসলে স্বাধীন চেতা লোক, আমি সারা রাত দেখা যায় ক্লাবে কাটাচ্ছি, আমি বন্ধু বান্ধব হই হুল্লোড় করছি, মাস্তি করছি, আমি ড্রিঙ্কস করছি, আমি সিগারেট খাচ্ছি, আমি রাত হলে ডিসুম বাড়িতে ফিরছি, আমি যদি বিয়ে করে ফিরি তাহলে বউ আমাকে নাক গালাবে না? সে তো বলবে যে তুমি কেন রাত করে বাইরে থাকো, তাড়াতাড়ি কেন ঘরে ফিরো না। এই যে আমার স্বাধীনতাটা হস্তক্ষেপ হবে, এর জন্য আমি বিয়ে করি না। নেট্রামিরকে বলেন, নেট্রামির বলে যে ও আমি তো অনেক আগে একটা ভালোবাসছিলাম, একটা প্রেম করছিলাম, সেটা তো আমি সেই প্রেমে আমি চরম ভাবে আঘাত পেয়েছি, যার পর থেকে আসলে আমি বিয়ে করতে চাচ্ছি না, আমি বিয়ে করবো না। দেখেন একই বিয়ের কাহিনী, অথচ এক এক রেমেডিতে এক এক রকম আসছে, একই উদাসীনতার কাহিনী এক এক রেমেডিতে এক এক রকম লক্ষণ, একই আত্মহত্যার কাহিনী এক এক রেমেডিতে এক এক রকম। তাহলে আমরা যদি একটু কম্পেয়ার করে প্রত্যেকটা রেমেডিকে যদি একটু পড়ি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা রেমেডি থেকে প্রত্যেকটা আলাদা করতে পারি, অবশ্যই পারবো। এর জন্য আমাদের একটা বই না, অনেকগুলো বই থেকে যদি আমরা এগুলো পড়ি, তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা মেট্রিমেটিকার একটা মেডিসিন আমরা সৃষ্টি করতে পারবো। আর এছাড়া আমাদের রেপার্টোরাইজেশন তো আছেই, আমরা তো অবশ্যই রেপার্টোরির মাধ্যমে রেজিস্ট্রেশন করবো। এবার আমি আসি মেইলের ক্ষেত্রে যে এই সিপিয়া কত ভালো কাজ করে। দেখেন, মেইল জেনেটিলিয়া অর্গান কোল্ড, অর্থাৎ যে ধরনের মেইল পেশেন্টের জেনেটিলিয়াটা খুবই ঠান্ডা থাকে অর্গানগুলি, এটির ক্ষেত্রে কিন্তু সিপিয়া চমৎকার একটা রেমেডি। অফেন্সিভ পাসপিরেশন, অর্থাৎ তার ঘামটা দুর্গন্ধযুক্ত ঘাম। ব্ল্যাক ডিসচার্জ ফ্রম ইউরেথ্রা অনলি ডিউরিং নাইট, নো পেইন, অর্থাৎ রাতের বেলা তার এক ধরনের আঠালো পদার্থ নির্দেশ হয় ইউরেথ্রা থেকে, এবং সেটা কোনো ধরনের ব্যথা নাই। এবং আমরা একটু খেয়াল করি, সেটা শুধুমাত্র কিন্তু রাতে, অন্য কোনো সময় না। দেখেন ইউনিক একটা পয়েন্ট, কোনো পেশেন্ট যদি আমাদের এসে বলে যে আমার শুধু রাতে ইউরেথ্রা থেকে এক ধরনের ডিসচার্জ বের হয়, একটু স্টিকি আঠালো ঘাম জাতীয়, এবং এটা কোনো পেইন করে না, আমরা কিন্তু তাকে এক কথায় কিন্তু সিপিয়া তাকে কিন্তু আমরা দিতে পারি। কন্ডাইলোমেটা সারাউন্ডিং হেড এন্ড পেনিস, মানে পেনিসের আগায় যদি কারো কন্ডাইলোমেটা আমরা জানি এটা গুপ্তাঙ্গের আছেন, চতুর্দিকে যদি থাকে তাহলে কিন্তু আমরা সিপিয়া ভাবি। অথচ কন্ডাইলোমেটার ক্ষেত্রে কিন্তু আমরা থুজা, যদি ব্লাড হয় নাইট্রিক অ্যাসিড, এগুলোর কথা আমরা চিন্তা করি। সিপিয়াও কিন্তু একটা চমৎকার রেমেডি। আপনি যদি ডেস্কটপ গাইডটা ফলো করেন, বা শুধু ডেস্কটপ না, আমি বিভিন্ন পয়েন্ট থেকেই আমি প্রেজেন্টেশনটা রেডি করি, আমি রেফারেন্স দিয়ে দেবো, লাস্টে কার বইগুলো থেকে আমি নিয়ে এসেছি আমি সব রকম দিয়ে দিব। কমপ্লেন ফ্রম কোয়েশন, অর্থাৎ কোয়েশন করার ক্ষেত্রে তার কমপ্লেন থাকে। এখন বলতে পারেন যে ম্যাডাম আমরা তো জানি যে শুধু মহিলাদের কোয়েশন করার ক্ষেত্রে কমপ্লেন থাকে। হ্যাঁ, অবশ্যই সিপিয়া মহিলাদের ক্ষেত্রে কমপ্লেন থাকে, কিন্তু শুধুমাত্র মহিলা না, পুরুষেরও যদি কোয়েশনের ক্ষেত্রে কোনো ধরনের কমপ্লেন থাকে যে তার কোয়েশনের প্রবলেম হচ্ছে, বা আমি একটা পেশেন্ট পেয়েছিলাম যে সে তার সহবাস করলে সে ফিট হয়ে যায়, কি সাংঘাতিক ব্যাপার, চিন্তা করেন।
নতুন হাজবেন্ড ওয়াইফ সহবাস করলে সে ফিট হয়ে যায়। এবং এটা নিয়ে মামলা মোকদ্দমা থেকে শুরু করে একদম যা ইচ্ছে তাই, কত ডাক্তার কত কিছু দেখাচ্ছে, কিন্তু কোনোভাবেই মানে পেশেন্টের এই সমস্যাটা দূর হচ্ছে না। কারণ আমরা যারা হোমিওপ্যাথি আছে, যারা সিমটোমিস্ট, আমরা কিন্তু লক্ষণের উপর ভিত্তি করে কিন্তু মেডিসিন দেই। কিন্তু অ্যালিপ্যাথরা তারা তো আগে তাদের হচ্ছে প্যাথোলজিক্যাল টেস্ট প্রমাণ, সেটার উপর ভিত্তি করে তারা মেডিসিন দেয়। এখন এই যে একটা পেশেন্ট দেখেন কোয়েশ্চন করে যে ফিট হয়ে যায়, তাকে হোল অ্যাবডোমিন আল্ট্রাসোনোগ্রাম দিলাম, সরি, তাকে টিভিএস দিলাম, তাকে আমি সিবিসি দিলাম, তাকে আমি অনেক টেস্ট দিলাম, কিছুই ধরা পড়লো না। তার মানে কি এটা বলবো না যে পেশেন্টের সমস্যাটা নাই? পেশেন্টের তো অবশ্যই সমস্যা আছে, তার মাইন্ডের সমস্যা। তা আমরা যদি এখানে আমি একটু সিপিআর দেই, কি মন্দ হবে আমার, কি সমস্যা হবে? আমি তো পেশেন্টটাকে ভালোই করতে চাচ্ছি। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ লক্ষণ ধরার উপর নির্ভর করে। এবার আমি আসি চিলড্রেন। আসলে সিপিআর মেল করলাম, ফিমেল করলাম, অথচ চিলড্রেন কেমন হয় সেটা করলাম না, তা তো হবে না। ডাক্তার ফ্রান্স ক্রুশু, আপনাদের বইটা আছে কিনা আপনাদের সামনে আমি জানি না, চিলড্রেন্স টাইপস একটা বই আছে ডক্টর ফ্রান্স ক্রুশুর। ওই বইটাতে দেখবেন চিলড্রেনদের নিয়ে চমৎকার, সিপিআর চিলড্রেনদের নিয়ে কিন্তু চমৎকার কিছু তথ্য কিন্তু উপস্থাপন করেছে। অনেক লেখা আছে। আমি যদি ইউটেরাইন থেরাপি বইটা দেই, ওখানে শুধু সিপিআর নিয়ে মহিলাদের সমস্ত কিছু তথ্য দেওয়া, ওটা দিতে আমার 2 দিন চলে যাবে প্রেজেন্টেশন দিতে। আমি যে চিলড্রেন নিয়ে আপনাদের কাছে আলোচনা, আপনারা এখানে প্রায় 7-8 পাতা চিলড্রেন, আমার প্রায় 2টা প্রেজেন্টেশন চলে যাবে চিলড্রেন নিয়ে আলোচনা করতে। আমি তো সব আলোচনা করতে পারবো না। আর আজকে এমনিতেই প্রথমে জয়েন করতে দেরি করে ফেলেছি। আর আমি এমনিতে একটু অসুস্থ, আমি মনে হয় যে কথা বললাম পেইন করছে, তো যাই হোক, আমি ঝড় তুফানের মিউজিক শুনতে সিপিআর রোগীদের যদি, এবং শুধু তাইল্যান্ড, এরা কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে, তারা ভিতরে সাউন্ড সিস্টেম কোনো অডিও ভিডিও ছেড়ে দিয়ে তারা নাচছে, তারা লাইফটাকে এনজয় করছে। এই বাচ্চাটাই কিন্তু সিপিআর একটা পেশেন্ট, যেটা আমরা বড় হলে বা কিছু দেখলে তাকে আমরা বুঝতে পারি। ইন্ডিপেন্ডেন্ট, খুব স্বাধীন চেতা। সিপিআর শিশু বাচ্চারা কখনোই আপনার মা ছাড়া অন্য কারো কথা তারা শুনবে না, তারা অবস্টিনেন্ট থাকে, একঘেয়ে থাকে। তারা সবসময় নিজেদের উপরে খুব বেশি মানে কর্তৃত্ব ফলায়, এবং তারা ফ্যামিলি থেকে এমন ভাবে বড় হয় যেন সেটা চাওয়া মাত্রই সে যেন পায়, মানে এটা আমাকে দিতেই হবে, এটা আমাকে করতেই হবে, এবং এটা ছাড়া আমি বাঁচবো না। এবং এমনও হয় তারা রাগের মাথায় কিন্তু ডিসচার্জটা যদি বেশি পরিমাণে গ্রো করে, তাহলে কিন্তু আমরা সিপিআর ধরতে পারি। এবং অনেক সময় আমাদের কাছে কিন্তু অনেক পেশেন্ট আসে, এসে বলে যে ম্যাডাম আমার বাচ্চার বয়স খুবই অল্প, মানে খুবই অল্প বলতে ইনফেন্ট শিশু, ওদেরকে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা হোয়াইট ডিসচার্জ খেয়াল করি। পেশেন্ট এসে বলে যে আমার বাচ্চা ছোট বাচ্চা, 2-3 মাসের বাচ্চা, কিন্তু তার সাদা স্রাব হচ্ছে। এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটা অনেক সময় মায়েদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। কোনো মায়ের মধ্যে যে হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেটা প্রসবকালীন পরবর্তীতে সেটা তার বেবির কাছে ট্রান্সফার হতে পারে। এবং সে সময় যদি আপনি তাকে একটু সিপিআর দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে পেশেন্টের এই ধরনের সমস্যা থেকে সে অনেকটাই রিকভার করতে পেরেছে। এবং আরেকটা আছে, এই সিপিআর পেশেন্টদের, মানে শিশু পেশেন্ট বলছি আমি, সিপিআর শিশু পেশেন্টদের কিন্তু অনেক ধরনের আঁচিল হয়, বিভিন্ন ধরনের আঁচিল হয়। এবং এই আঁচিলগুলো এমন হয় যেন সে মানে খুঁচাতে সেটাকে গর্ত করে ফেলে ছোট থেকে, মানে যেটাকে আমরা ব্রণ হলে দেখা যায় যে অনেকে নখ ফুটাচ্ছে, এরকম যে আঁচিল হচ্ছে, সে সেখানে চুলকাতে বা খুঁচাতে সেই জায়গাটা হোল করে ফেললো, গর্ত করে ফেললো। এটা কিন্তু সিপিআর পেশেন্টের মধ্যে থাকে। এবং ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সিপিআর পেশেন্টেরা প্রচুর পরিমাণে সুইট পছন্দ করে, স্পাইসি ফুড পছন্দ করে, এবং টক জাতীয় খাবার পছন্দ করে। হ্যাঁ, এটা করে। আর বেসিক্যালি তারা মানে ফ্যাট জাতীয় খাবারটা এবং চকলেট পছন্দ করে, কিন্তু ফ্যাট জাতীয় খাবারকে তারা অপছন্দ করে। তারা কিন্তু নিজে অন্যকে, আর সিপিআর শিশুদের আরেকটা মাইন্ডের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তারা অন্যর দোষটাকে জ্ঞান দিবে, কিন্তু নিজের ভিতরে সেটা অ্যাপ্লাই করবে না।
যেমন ধরেন আপনি একটা সিপিআর ফ্যাটি বাচ্চা পাইলেন, জাস্ট লাইক এক্সাম্পল, সে ফ্যাটি, সে কিন্তু অন্য বাচ্চাকে বলবে যে তুই তো মোটা কেন রে, তুই খা, কি চকলেট টকলেট খাস, সে দিতে পারিস না, একটু ডায়েট করতে পারিস না, একটু হাঁটতে পারিস না। বাট সে যে ফ্যাটি, সে কিন্তু কখনো এই কাজটা করবে না। যে সেম কথাটা আবার আপনি তাকে বলেন যে তুইও তো ফ্যাটি, তুই কেন ছেড়ে দিতে পারিস না, তখন দেখবেন তার সাথে তার রিলেশনটা খারাপ। অর্থাৎ সে ওই যে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চেতা, আপনি তো স্বাধীনতা হস্তক্ষেপ করলেন, মানে এটা একদমই সিপিআর বাচ্চারা নিতে পারে না। তাকে তার যেটা মন চায় যদি সেটা করতে দেওয়া না হয়, তাহলে সে কখনোই ফ্যামিলিয়ান হতে পারে না। এটা হচ্ছে সিপিআর চিলড্রেন। এবার আমি আসি 700 রেড লাইন সিমটম বাই হাসিন স্টোন। এটা লিপির সিমটম থেকে সাধারণত নেওয়া। আমাদের জর্জ ভিতুলকাস 7টা মেবি 10টা, আমি এই মুহূর্তে সঠিক বলতে পারছি না, সম্ভবত 10টা হবে, 10টা ম্যাট্রামেডিকা বই রেফারেন্স করেছেন। তার ভিতরে একটা ম্যাট্রামেডিকা বই হচ্ছে লিপির এই 700 রেড লাইন সিমটম। এই হাসিন স্টোন বইটা, এটা উনি রেফার করেছেন যে আমাদের ম্যাথমেটিকার জানার জন্য। তো ওখান থেকে আমি অল্প কিছু কোটেশন এনেছি, কারণ সময় খুব কম। আসলে 45 মিনিটের পরে কারো ধৈর্য থাকে না এই বকবকানি শোনার। আর আমি যেহেতু অলরেডি আধা ঘন্টা পরে আমি জয়েন করেছি, সো সবাই হয়তো অধৈর্য হয়ে যাচ্ছেন। আমি দেরি করব না, আমি খুব অল্প কিছু কোটেশন দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করব। তো 700 ডেড লাইন সিমটমে কি আছে হলো সালাড অ্যাক্টিভিটিস নোজ, অলসো ইয়েলো স্পট অন দ্য ফেস, যেটা কিন্তু আমরা অলরেডি হেরিং এর দ্য গাইডিং সিমটম বইটাতে আমরা দেখলাম। তার আপার ফেস এবং লোয়ার ফেসের ভিতরে এই সিমটমটা চমৎকার করে দেওয়া আছে। ব্রাউন লিভার স্পট অন দ্য স্কিন, স্পেশালি অন দ্য চেস্ট এন্ড অ্যাবডোমেন, অর্থাৎ শুধুমাত্র যে এই ব্রাউন লিভার স্পটটা যে শুধুমাত্র মুখেই থাকবে তা কিন্তু না। লিভার স্পট মানে হচ্ছে যেটা ওই একটু লাল লাল তিল তিল, হ্যাঁ, বা আচিল বা মেস্তা, হ্যাঁ, একটু তারিখ, এটা কিন্তু শুধুমাত্র মুখেই থাকে না, এটা কিন্তু তার চেস্টেও থাকতে পারে এবং অ্যাবডোমেনেও থাকতে পারে। আমরা অনেক সময় দেখা যায় অনেক মহিলাদের স্ক্র্যাচ মার্ক থাকে, শরীরে স্ক্র্যাচ মার্ক হয়, অ্যাবডোমেনে হয়। এটা সাধারণত ও যদি আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো করে, তাহলে কিন্তু অনেক সময় আমরা বাচ্চাদের বা মায়েদের মধ্যে এই লক্ষণগুলো দেখি। সেক্ষেত্রে কিন্তু সিক্রেট চমৎকার একটা রেমেডি। Sensation as if everything will come out of this vagina. She has to squeeze as lime to prevent it. অর্থাৎ সে, আমরা এটা জানি যে সিপিআর রোগীরা মনে করে যে তার সব মনে হয় ভেজানা দিয়ে চলে আসছে, যার কারণে সে সবসময় ক্রস করে বসে। অর্থাৎ ক্রস করে বসলে তার একটু ধারণা মনে হয় যে সে তার প্রতি সেটা বের হবে না। সিপিআর আরেকটা লক্ষণ আছে, সে হচ্ছে সে যখন মনের দিক থেকে অশান্তিতে থাকে বা শারীরিক দিক থেকে অশান্তিতে থাকে, সে কিন্তু দেয়ালে একটু হাত দিয়ে ধরে দাঁড়ায়। অর্থাৎ দেয়ালটাকে সাপোর্ট দিয়ে সে যদি অনেকক্ষণ সময় দাঁড়ায় থাকতে পারে, তাহলে সিপিআর পেশেন্টের এটা খুব ভালো লাগে। এটাও কিন্তু আমি ক্যান্টের বইটি থেকে আমি অবজারভেশন করে পেয়েছিলাম। লিকোরিয়া কি? ইয়েলো লাইক মিল্ক অর পাস অর অফ ব্যাড স্মেলিং ফ্লুইডস এক্সপ্লোরেটিং, অর্থাৎ লিকোরিয়াটা হবে তার হলদে হলদে কালার এবং সেটা দুধ অথবা পুজের মতো থাকবে এবং সাথে খুব ব্যাড স্মেল থাকবে এবং এক্সপ্লোরেটিং থাকবে। দেখেন, আল্লাহ তাআলা কিছু জায়গা দিছে যেগুলি সবসময় ভেজা থাকবে, এটাই স্বাভাবিক। একটু খেয়াল করেন, আমাদের চোখ যদি শুকনা থাকে, আমরা কি চোখের পাতা বন্ধ করতে পারবো? আমাদের মুখ যদি শুকনা থাকে, আমরা কি কথা বলতে পারবো? ঠিক তেমনি ভেজাইনাটাও কিন্তু ভেজা থাকবে, এটা কিন্তু কখনোই শুকনা থাকা জিনিস না। আর এই ভেজাইনাটা ভেজা থাকা মানেই যে সে লিকোরিয়া আক্রান্ত হয়েছে, বিষয়টা কিন্তু তা না। অনেক পেশেন্টেরা আমাদের কাছে এসে বলে, ম্যাডাম আমার তো প্রচুর লিকোরিয়া হয়। আমি যখন থেকে প্রশ্ন করি যে আপনার লিকোরিয়া হয় কখন হয়, কিভাবে হয়, উনি বলে যে ম্যাডাম পিরিয়ড হওয়ার হয়তো 4-5 দিন আগে আমার লিকোরিয়া হয়, এছাড়া হয় না। এটা তো স্বাভাবিক। কিন্তু আমার যে সবসময় আমার ভেজানা ভেজা ভেজা থাকে, আরে বাবা এটাও তো স্বাভাবিক। তাহলে আমরা লিকোরিয়ার সমস্যাটা কখন নিব? যখন দেখবো তার অতিরিক্ত মাত্রায় হয়। অনেক পেশেন্টের এসে আবার এটাও বলে যে ম্যাডাম আমার এত পরিমাণে লিকোরিয়া হয়, আমি তো মানে প্যাড ইউজ করি, পিরিয়ড হলে যেরকম আমার প্যাড নিতে হয় সেরকম। এটা কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোফিক, এবং সেখানে যদি তার ইয়েলো কালার হয়, অর্থাৎ কালার লেস, কালার ডিসকালার যদি কোনো ডিসচার্জ আমরা পাই এবং সাথে তার ব্যাড স্মেল থাকবে, সাথে তার ইচিং থাকবে, বার্নিং থাকবে, পেইন থাকবে, তখনই কিন্তু আমরা ধরে নিব যে সে সামথিং ইজ রং, অর্থাৎ তার লিকোরিয়াটা সঠিক লিকোরিয়া নয়,
সেক্ষেত্রে আমরা একটা পেপ স্মেয়ার দিতে পারি, সেক্ষেত্রে আমরা তাকে একটা ভায়া টেস্ট দিতে পারি, একটা আল্ট্রাসোনোগ্রাম দিতে পারি যে কেন তার লিকোরিয়াটা এরকম হচ্ছে, এটা কিন্তু আমরা দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের এই যে কেসটাকে, হ্যাঁ আমরা কিন্তু খুব সুন্দর করে কেস, যেমন আমি প্রথমেই আমি যে কথাটা দিয়ে শুরু করলাম যে রোগী শীত কাতর না গরম কাতর পিপাসা আছে কি নাই, এটা কিন্তু কোনো কিছু মেনশন করে না। কেন করে না? এরও একটা কারণ আছে। বর্তমান সময়ে আমরা কি করি একটু খেয়াল করেন, যারা একটু হাই প্রোফাইল লোক তাদের বাসায় এসি, সে যখন বাসা থেকে চেম্বারে যায় একটা গাড়িতে যায়, সে গাড়িতেও এসি, গাড়ি থেকে সে যখন তার বিজনেস পারপাস অফিসে যায় সেখানেও এসি। তাহলে আপনি এখানে কি করে বুঝেন যে সে কত না শীত? এটা তো বোঝারই কোনো উপায় নাই। এটা বসে তার ঘামের দুর্গন্ধ হয় কিনা, সেটা আমি না পাবি যে স্যার তার ঘামের দুর্গন্ধ আছে। এখানে থেকে কিন্তু আমরা অনেক সময় ব্লাইন্ড হয়ে যাই যে আমি কি করে তার এটা দেখবো। আর বর্তমান সময়ে কিন্তু এটা খুব অ্যাজ ইউজুয়াল বিষয়, এটা কিন্তু আমরা পাই না। আবার একজন আসছে খুব গরম কাতর, খুবই গরম, কিন্তু এই যে এখানেও সমস্যা, আপনি কাতরতা বোঝার কোনো উপায় নাই। আবার আমাদের দেশে যেখানে শীত কাতর, পশ্চাৎ দেশে সেখানে গরম কাতর, তো সেখানে তো শীতে বাড়ে না গরমে বাড়ে, বর্ষায় বাড়ে নাকি মৌসুমে বাড়ে, এটা কিন্তু আমাদের জন্য বোঝা খুব টাফ। তবে একই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মডেলিটি গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট অনেক ক্ষেত্রে না। ক্রনিক ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার বেসিক কিছু সিমটম এবং তার সিমটম মাইন্ড এবং এক্সট্রা কিছু কারিকুলাম আছে যেগুলো অন্যান্য মেডিসিনের থেকে ডিফারেন্ট আছে, এগুলো মিলেই কিন্তু আমরা একটা কনস্টিটিউশন রেমেডি কিন্তু আমরা দাঁড় করাতে পারি। আচ্ছা, তারপরে আছে উইকনেস এন্ড পেইন ব্যাক, গ্রোস ওটস এন্ড সিটিং স্টিল, অর্থাৎ তার সে দুর্বল থাকে প্রচুর এবং তার পিছনের পেইন হয়। আমরা জানি যে ডিসমেনোরিয়ার পেইন কিন্তু সিপিয়া দিয়ে যায়, সেভাইনা দিয়ে যায়, পালসিটিলা দিয়েও কিন্তু যায়, কিন্তু সিপিয়া পেইনটা হচ্ছে পিছন থেকে সামনের দিকে, হ্যাঁ পেইন ব্যাক মানে পিছনে করবে এবং সে পিছন থেকে ব্যথাটা সামনের দিকে আসবে, এটা কিন্তু সিপিআর ব্যথা এবং সেটা সে বসে থাকা অবস্থাতে কিন্তু তার এই পেইনটা প্রচুর পরিমাণে হয়। স্পেশালি সুইট টু পারসন হু ইজ ড্রাগ হেয়ার ফর ওমেন এন্ড পার্টিকুলারলি ডিউরিং প্রেগন্যান্সি, ইন চাইল্ড বেড এন্ড ওয়াইল নার্সিং, অর্থাৎ যখন তার মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখি যারা সিপিআর পেশেন্ট তাদের চুলগুলো একটু ডার্ক হয় এবং পার্টিকুলারলি সে প্রেগন্যান্সি থাকা অবস্থাতে বা চাইল্ড যখন বিছানায় থাকে তখন সে একটু উইকনেস ফিল করে। নার্সিং মানে বাচ্চাদেরকে দুধ দেওয়ার ক্ষেত্রে বা নার্সিং করার ক্ষেত্রে সে একটু ক্লান্ত বোধ করে। অর্থাৎ কিভাবে আমি অল্প কথাতে আমি সিপিআর কে চিনতে পারি, খুবই অল্প কথাতে একটা লক্ষণ বললে আমি চিনে নিতে পারি যে একটা সিপিআর পেশেন্ট। দেখেন একটু খেয়াল করেন, পেইনস এক্সটেন্ডেড ফ্রম আদার পার্টস ইনটু ব্যাক, অর্থাৎ যে ব্যথার একটা পেশেন্ট যদি আসে সেই ব্যথাটা যদি এক পার্ট থেকে অন্য পার্টে ছড়িয়ে যায় তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে সেটা সিপিআর পেশেন্ট। এখন বলতে পারেন ম্যাডাম পালসিটিলা তো আছে, হ্যাঁ অবশ্যই আছে, পালসিটিলা পেশেন্ট। ল্যাক অফ ভাইটাল হিট, অর্থাৎ তার একটা সবকিছু কিন্তু তার ল্যাক অফ ভাইটাল হিট, ভাইটাল ফ্লুইড, ভাইটাল অ্যামিউজমেন্ট, ভাইটাল থ্রোট, সবকিছু তার একটা ল্যাক অফ থাকবে। ইনডিফারেন্স টু দোজ হু শি ইজ লাভ বেস্ট, নশিয়া ডিউ টু স্মেল অর সাইট অর নেভার দ্যাট থ্রট অফ ফুড, অর্থাৎ তার একটা খাবারের একটা গন্ধ একটা ভাব লাগে, বমি ভাব লাগে এবং এই কারণে কিন্তু সে খাবার খেতে চায় না। মিল্ক কজেস ডায়রিয়া, অর্থাৎ দুধ খাওয়ার পরে যদি কারো ডায়রিয়া হয় তাহলে কিন্তু আমরা সিপিআর কথা চিন্তা করবো। বল লাইক সেন্সেশন ইন পার্টস অফ রোলিং সেন্সেশন, অর্থাৎ একটা বল সেন্সেশন যেটা আগের বার আমি বলে ফেলছি। অ্যাভারশন টু কোয়েশন, অর্থাৎ সে কোয়েশনের দিক থেকে তার পছন্দ লাগবে না, সে অ্যাভারশনের কোয়েশন থাকবে এবং এই পেশেন্ট কিন্তু আমাদের অনেক পাই। অনেক মহিলারা এসে অভিযোগ করবে যে ম্যাডাম আমি যখন স্বামীর সাথে সহবাস করি আমার প্রচন্ড পেইন হয়, শুকনা থাকে, ড্রাইনেস থাকে, আমি কোয়েশনে তৃপ্তি পাই না, এবং আমরা কিন্তু এক কথা অনুসরণ দেখে আমরা সিপিআর দিয়ে ফেলি এই একটা কথা ভিত্তি করে। এমটি অল গন সেন্সেশন ইন স্টমাক ইটিং, অর্থাৎ খাচ্ছে তার সাধারণত খালি পেটে আমার মনে হয় যে সবকিছু মনে চলে যাচ্ছে পেট থেকে, বাট সিপিআর রোগীরা খাচ্ছে, খাওয়ার পরেও কিন্তু সে মনে করে যে তার মনে সব হয়ে যাচ্ছে, মানে সব এমটি সেন্সেশন হয়ে যাচ্ছে। উইক ডিগিং এন্ড ব্রেদিং ডাউন সেন্সেশন মাস্ট ক্রস লিম্বার হোল পার্ট, জানি যে সে মানে ক্রস করে বসে থাকতে তার ভালো লাগে। টেন্ডেন্সি টু অ্যাবর্শন এট 5th and 7th মান্থ, একটু খেয়াল করি, আমি যেহেতু মহিলা ডাক্তার আমার বেশিরভাগ সময় অনেক পেশেন্ট মহিলাই পাই। 5ম এবং 7ম মাসে যদি কারো অ্যাবর্শন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিপিআর চমৎকার একটা রেমেডি।
যদি কোনো পেশেন্ট এসে বলে যে আমার দুটা বাচ্চা আমার অ্যাবর্শন হয়ে গেছে, বিশেষ করে 5 এবং 7 মাসে, তাদেরকে আপনি প্রথমেই তার মায়োজমেটিক দেখে তারপর আপনি একটা সিপিআর ডোজ দিবেন, এবং সে বাচ্চাটা 5 মাস আসার আগে আপনি সিপিআর LM2 বা 3 আপনি তাকে প্রয়োগ করবেন। দেখবেন যে বাচ্চা অবশ্যই খুব চমৎকার মানে রেজাল্ট পাবেন। এরপরেও তো তার সিমটম অনুযায়ী আমাদের পাসিটিভা আছে। তো যাই হোক, আমি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি কিছু কি নোট ব্যাখ্যা করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ML টাইলরের বইতে যদি আমরা দেখি, সেখানে ডাক্তার গার্নিসি একটা কথা বলেছিলেন, এ কমন অ্যাটেন্ডেন্ট clearly expensive of the CPR case. It is the excellent keynote of Garnesi with sense of this weight in the anus like a happy ball. অর্থাৎ কোন পেশেন্ট যদি এসে তাকে এই কথাটা বলে যে আমার এনাসে একটা বলের মতো আমি মানে অনুভব করছি, তাহলে কিন্তু গার্নেসি সিপিআর দিতেন। অর্থাৎ সিপিআর উপরে কিন্তু তিনি বিশ্বাস করতেন। সিপিআর কত ভালো, কত কোন পর্যায়ে একটা রেমেডি। ফেরিংটন আবার সিপিআর ক্ষেত্রে বলেছে, এটাও এমএল টাইলারের, she tell us that CPR is a remedy of instable value, অর্থাৎ এটা একটি অমূল্য মেডিসিন, যেটা সিপিআর অন্যান্য রেমেডিজ থেকে সিপিআর তার গুরুত্ব অনেক বেশি বহন করে। যেটা কিন্তু প্রথমে গিবসন মিলার বলেছিল যে আমাকে যদি একটি রেমেডি সিলেকশন করতে বলো, তাহলে আমি অবশ্যই সিপিআরটাকে সিলেকশন করব। তার সেই কথা প্রাঙ্গিতে কিন্তু আমি এখানেও বলে দিলাম যে সেটা কত বড় একটা রেমেডি। ডেসি ব্রাউন বলেছিলেন, who is remedies one that CPR is one of the remedies that has put rheumatoid arthritis in CPR patient. অর্থাৎ কারো যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, সেক্ষেত্রে কিন্তু ডেসি ব্রাউন কিন্তু এই সিপিআর মেডিসিনটা ব্যবহার করতেন। আমাদের ডাক্তার ক্যান্ট সাহেব বলেছিলেন, CPR has put epithelium of lip, wings and nose and eyelid. অর্থাৎ এপিথেলিয়াম হচ্ছে এই স্কিনের ভিতরে এক ধরনের গোটা বা এটা কি বলবো মানে ফুলে যায়, এই ধরনের একটা চর্মরোগ, এবং সেটা যদি কারো ঠুটে হয় বা ডানায় হয় বা নাকের পাতায় বা আইলিডে হয়, তাহলে কিন্তু সিপিআর চমৎকার একটা রেমেডি। নেভার হ্যাপি আনলেস এনিওয়ান সামওয়ান, অর্থাৎ তাকে কেউ সুখী করতে পারে না, মানে অন্যরা যাকে তাকে হ্যাপি রাখার চিন্তা, মানে যে তাকে ভালোবাসে আর কি, তাকেও সে সুখী রাখতে পারে না। এটাই হচ্ছে সিপিআর ধর্ম। ফেয়ার কিসে ভেয়ার? Fear of insanity, very easily offended, and then the CPR relief from sleep, even a short sleep. অর্থাৎ যদি হালকা পরিমাণে ঘুমায়, তাহলে কিন্তু সিপিআর খুব বেটার ফিল করে, যেটা কিন্তু ফসফরাসের মতো কিন্তু আমরা দেখি। হ্যাঁ, এবং সে ইনসেনিটি অর্থাৎ দরিদ্রতার ভয় তার মধ্যে প্রচুর, সে দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, এই ধরনের ভয় তার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তো যাই হোক, আমি যে বই থেকে আজকে আমার এই প্রেজেন্টেশনটা তৈরি করেছি, সেটা হচ্ছে ক্যান্ট, বোরিক, ডেক্সট্রোপাইট, এমএল টাইলর, এলএন স্কিনোট, হানসেন কুশো, হাসিনটন ছাড়া আরো আছে গাইডিং সিমটম, হিয়ারিং, আর এরকম আরো বহু বই থেকে আমি আজকে আমার প্রেজেন্টেশনটা তৈরি করেছি। আমি আর দীর্ঘায়ু করব না, আমার প্রেজেন্টেশন আজকের মতো আমি এখানে শেষ করলাম। আসলে অনেক কিছু বলার থাকে, কিন্তু খুব অল্প করেই বললে আমার মনে হয় এটা অ্যাট্রাকশনটা বাড়ে। অলরেডি আমি 1 ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করে ফেলেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে সংক্ষিপ্ত করে বলতে পারেন, কারণ আমি আজকে একটু অসুস্থ, তাহলে আর একটু কন্টিনিউ করতে পারতাম। আমার মানে প্রচন্ড মাথা ব্যথা আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু কন্টিনিউ করতে পারেন, আমি আছি, এবং সাথে আরো আমার এখানে মনে হয় বিজ্ঞ অনেকেই আছেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি তো চিনতে পারছেন? মোর্শেদ বলছিলাম। জি কে? মোর্শেদ আলম। জি। আলোচনা তো শুনলাম অনেকক্ষণ সময়, বাট মাঝখানে আবার চেম্বারে রোগী এসে গেছিল, আবার বেরোয় গেছিলাম। আপনি ওই যে শিশু বাচ্চাদের ক্ষেত্রে যে লক্ষণগুলো বললেন, কিছু নোট করছি। সেটা হচ্ছে ওই মা ছাড়া অন্য কারো কথা শুনবে না, এটাই তো বললেন না? জি। আর হচ্ছে বৃষ্টির সময় বা অন্য সময় যে না কি বললেন যেন সাউন্ড বক্সে বাচ্চারা গান করবে, এটা কি বৃষ্টির সময় না অন্য সব সময়? না, অন্য তো করে, কিন্তু ওরা বৃষ্টির সময় এটাকে খুব বেশি এনজয় করে। দেখা যায় বাচ্চারা কি বৃষ্টির সময় বাচ্চারা আছে যে ঘর বন্ধ করে থাকে। আচ্ছা, কথা একটু আসছে না? কথা বলছি শান্ত।
কিন্তু সিপিআর রোগীরা তারপর সিপিআর রোগীরা হচ্ছে মানে বাচ্চারা তারা হচ্ছে এটাকে এনজয় করে। জি জি, না এগুলোই মোটামুটি আর কি লিখলাম তো খাতার মধ্যে দেখতে দেখতে, এই জন্য জিজ্ঞেস করলাম নতুন করে। আর একটা হচ্ছে, যে আরো কারো আছে। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাম, অনেক সুন্দর আলোচনা উপহার দিয়েছেন আমাদের। কথা বারবার রিপিট হচ্ছে, কেউ আনমিউট থাকলে মিউট করুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাম, অসাধারণ ক্লাস আপনি উপহার দিয়েছেন আমাদের। সকলেই বলে অপেক্ষার ফল নাকি মিঠা হয়, সত্যি আজকে প্রমাণ পেলাম। আমরা একটু অপেক্ষা করেছিলাম, কিন্তু ক্লাসটি ততটাই মজাদার ছিল, ততটাই মিষ্টি ছিল, যতটা আমরা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা ডেকে নিব। লুৎফর রহমান, অসাধারণ, ধন্যবাদ। আসলে আমি নিজেও লজ্জিত, কারণ আমি যেভাবে বলতে চেয়েছিলাম আজকের প্রেজেন্টেশন আমি সেভাবে বলতে পারিনি, কারণ প্রথমে আমি জয়েন করতে পারিনি, এটা আমাকে একটু ঘাবড়াই তুলছিল। আবার মাঝখানে আমার বাচ্চাটা এসে একটু ডিস্টার্ব করছে, যে এখানে আমি খেয়ে হারিয়ে ফেলেছিলাম, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার প্রেজেন্টেশন যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা মানে ক্ষমা সুন্দর দেখবেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? মানে আমি আপনাদের কথাও শুনছি না, আজকে আমি এত ডিভাইস প্রবলেমে আছি, আমি মানে সব দিক থেকে আমি আজকে মানে নেগেটিভে আছি আর কি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমি আসলে আপনার পুরা ক্লাসটা শুনেছি। আমার নাজমুল স্যার যখন প্রথমে শুরু করে তখনও শুনেছি। আমি পুরা রাস্তায় জার্নিতে থেকেও আপনার এই লেকচারটা শুনেছি। আমি ঢাকা থেকে জার্নি করে এখন আছি গোপালগঞ্জ। তারপরেও আপনার লেকচার শুনছি এবং খুবই ভালো লাগছে। নিয়মিত এই ধরনের প্রোগ্রাম আপনারা করবেন আমাদের জন্য, আমরা আরো বেশি সমৃদ্ধ হব। ধন্যবাদ ম্যাডাম। যে আপনাকেও ধন্যবাদ এত কষ্ট করে আসলে এই লেকচারটা শোনার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটি শেষ করে দেব। নাসিমা সুলতানা, অনেক সুন্দর আলোচনা হয়েছে ম্যাম, ধন্যবাদ। নেক্সট ক্লাস কবে এটা আমি জানি না, নেক্সট ক্লাস কবে এটা আমাদের পদ্মা ম্যাডাম বলে দিবে। জি জি ম্যাম, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি। আমরা যেহেতু অসাধারণ একটি ক্লাস পেয়েছি, আমরা সকলের তরফ থেকে ম্যাডামের কাছে রিকোয়েস্ট থাকলো, ম্যাডাম যেন খুব শীঘ্রই আমাদের শিক্ষা গ্রুপের জন্য আরেকটি ক্লাস উপহার দেন। ওই যে আসলে বললাম আমার টেকনিক্যাল কিছু প্রবলেম হয়ে গেছে, চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আসলে ইদানিং আমি অনেক দিন পরে আজকে ক্লাস নিলাম, মেবি 7-8 মাস পরে। এর মধ্যে আমি কারো ক্লাস নিইনি, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, এখানে হয়তো অনেকে আছেন তারা বলতে পারবে। আমি নিইনি ক্লাস, কারণ আমার এখানে রেডি করা নাই, আবার আমি আসলে ব্যস্ততার কারণে আমি নিতেও পারিনি। কিন্তু আপনি যেহেতু পরপর 2-3 দিন আমাকে নক দিয়েছেন, আর মনে হলো যে না আমার তো, আমি জন্য বললাম সিপিআইটা রেডি করা আছে আমার, এটা আমি অলরেডি আরো 1-2 বার আমি বলে ফেলেছি। তো এই জন্যই আমি একটু মানে যেটাকে বলে ফাঁকিবাজি করছি আর কি আপনাদের সাথে, একটু ফাঁকিবাজি করে ক্লাসটা নিয়েছি। তো ঠিক আছে, নেক্সট টাইম ইনশাল্লাহ একটু সময় দিলে আমি চেষ্টা করবো আর নতুন কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ। ওকে ম্যাম, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী ক্লাস শোনার জন্য আবার আমন্ত্রণ রইল সকলকে। আবার আসসালামু আলাইকুম, শুভরাত্রি।